হায় আল্লাহ, এটা কি হলো? হায় আল্লাহ, এটা কি হলো? শেষে কিনা আমার ভার্সিটির এই প্রফেসরকে রেখেছো। বাসর রাতে স্যার কি করবে? এই স্যার রাত এই বাসর রাত নিয়ে কত কত চিন্তা ছিল, আর হলোটা কি? স্যারের সাথে বাসর রাতে ছি 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 ছি। নিজের হবু বর হিসেবে ভার্সিটির ইংরেজি প্রফেসরকে দেখে চমকে উঠল আমিয়া। তার সামনে বসে থাকা প্রফেসর শুভ্রর অবস্থাও একই রকম। আমিয়া তাকালো তার বাবা আশরাফ শরীফের দিকে। বুঝতে বেগ পেতে হলো না এটা তারই বুদ্ধি। নিজের বন্ধুর এই ভদ্র সভ্য ছেলের গলায় তাকে ঝুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমিয়ার যে এমন ভদ্রলোক একদম পছন্দ নয়। তার পছন্দ হলো বাউন্ডুলে স্বভাবের ছেলে, যাকে সে নিজের ভালোবাসা দিয়ে ভালো করার স্বপ্ন দেখে। তাই স্বাভাবিকভাবেই এখন তার মতলব কিভাবে এই বিয়ের কথাটা এখানেই থামিয়ে দেওয়া যায়। আশরাফ শরীফ আমিয়ার উদ্দেশ্যে বললেন, কেমন লাগলো আমার পছন্দের ছেলেকে? আমিয়া মনে মনে বলে উঠল, জঘন্য। কিন্তু সামনাসামনি তো আর এভাবে বলা যায় না। তাই মেকি হেসে বলল, তোমার পছন্দ আমার পছন্দ বাবা, কিন্তু আমি যে এখনই বিয়ে করতে চাইছি না। আগে নিজের পড়াশোনা শেষ করতে হবে আমায়। আশরাফ শরীফ কিছু বলতে যাবেন, তখনই শুভ্রর বাবা শামসুর চৌধুরী বলে ওঠেন, এটা কোনো সমস্যাই না। আমাদের বাড়ি বউ পড়াশোনা করতে পারে। এই তো আমার বড় ছেলের বউ এসেছে। ওকে জিজ্ঞেস করে দেখো না। ও যখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছিল তখন ওর সাথে আমার বড় ছেলের বিয়ে হয়। বিয়ের পর মাস্টার কমপ্লিট করে এখনো বিসিএসসির প্রস্তুতি নিচ্ছে। বউদের চাকরি করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তাই তুমি নিশ্চিন্তেই থাকতে পারো। শামসুর চৌধুরীর বড় ছেলের বউ অদিতি বলে উঠলেন, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ উন্নত চিন্তা চেতনার মানুষ। এমন শ্বশুরবাড়ি পাওয়া প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। তুমি নিশ্চিন্তে আমার দেবরকে বিয়ে করতে পারো। আমিয়া আবারও জোরপূর্বক মেকি হাসে। সে তো এখানকার কাউকেই বোঝাতে পারছে না তার মনের কথা। সে যেমন জীবনসঙ্গী চায়, শুভ্র একদম তার বিপরীত। গোটা ভার্সিটিতে স্বচ্ছ ভাবমূর্তির জন্য সে পরিচিত। কোনো স্ক্যান্ডালের সাথে জড়িত নয়। উত্তম চরিত্রের অধিকারী বলা যায়। ব্যবহারও বেশ নম্র ভদ্র। এক কথায় বলা যায় মিস্টার পারফেক্ট। এমন কাউকে বিয়ে করে আমিয়া কি করবে? সে তো এই লোকের কোনো কিছুই শোধরাতে পারবে না। বলতে গেলে শোধরানোর প্রয়োজনই পড়বে না। আমিয়া চাই এমন কাউকে বিয়ে করতে, যার জীবন হবে অগোছালো, যে হবে প্রচন্ড বেপরোয়া, যে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না, নিজের মতো চলে। ডিসিপ্লিন নামক শব্দটা যার ডিকশনারিতে নেই। এমন কাউকে বিয়ে করে নিজের ভালোবাসা দিয়ে তার জীবন বদলে দিতে চায়। শুদ্ধ ভাষায় বলতে গেলে এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে নিতে চাই সে। আমিও একবার শুভ্রর পানে তাকালো। তার দৃষ্টি নিচ্ছে। নিতান্তই ভদ্রলোক বলে কথা। আমিও ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কোনো মতেই আমি এই ভদ্রলোককে বিয়ে করব না। ভার্সিটির গণরুমে আজও বসেছে তাসের তথা জুয়ার আসর। আর তাতে অংশ নিয়েছে প্রভাবশালী ছাত্র সংগঠনের কিছু কর্মী। মূল খেলা এখন জমে উঠেছে। এই খেলার একদিকে রয়েছে বাপ্পি হোসেন, প্রভাবশালী ছাত্রনেতার ভাগ্নে। আর তার বিপরীতে রয়েছে আরহাম চৌধুরী দুর্জয়, যার নিজের পরিচয় সে নিজেই। খেলার এক পর্যায়ে দুর্জয় মুখে সিগারেট গুজে লাইটারটা জ্বালায়। বিদঘুটে হেসে বলে। বাপ্পি হোসেন হেসে বলল, অনেক তো হলো টাকার সওদা, এবার নতুন কিছুর সওদা করি। বল কিসে সদা করতে চাস? দুর্জয় তখনও উল্টাপাল্টা দেখছে তাসের পাতাগুলোকে। এভাবে বিচক্ষণের মতো দেখতে দেখতে বলে। গোলাম বিবি কাজী। মানে? দুর্জয় একটা বিবি কার্ড তুলে নিয়ে বলে, চলো আজ এটাকে নিয়েই সওদা করি। ঠিক বুঝলাম না। এইবার যদি তুই জিতিস তাহলে আমার বন্ধু আহনাফের গার্লফ্রেন্ড তোর, আর যদি আমি জিতি তাহলে তোর গার্লফ্রেন্ড এক রাতের জন্য আহনাফের। বাপ্পি হোসেন চেঁচিয়ে উঠে বলল। দুর্জয়, দুর্জয় মুখে চিরাচরিত হাসি ঝুলিয়ে বলে, এত হাইপার হচ্ছিস কেন? নিজের উপর বিশ্বাস নেই তোর? দেখ আহনাফকে, ও তো এত রিয়্যাক্ট করছে না। বাপ্পি তাকালো আহনাফের দিকে। তাকে একদম শান্ত স্থির লাগছে।
অথচ তারও এতক্ষণে বাপ্পির মতোই প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। আহনাফ বাপ্পির অবাক মুখশ্রী দেখে বলে, আমার বিশ্বাস আছে নিজের বন্ধুর প্রতি। আমি জানি ও তোকে হারিয়ে দেবে, এজন্য আমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। এখন তুই যদি কাপুরুষের মতো কেলা ছেড়ে উঠে যাস, সেটা তোর সমস্যা। বাপ্পির মাথায় জেদ চেপে বসলো। সে পড়ল, বসেই দুর্জয়ের উদ্দেশ্যে বলল, আমি রাজি তোর প্রস্তাবে, চল খেলা শুরু করি। তাদের খেলা শুরু হয়। প্রথম দিকে বাপ্পি এগিয়ে যায় খানিকটা, কারণ সে শুরুতেই নিজের তাবর তাবর কার্ডগুলো ব্যবহার করে। এটা দেখে আহনাফের পাশে দাঁড়ানো তার কিছু বন্ধু হতাশ হয়। সাগর আহনাফের কাঁধে হাত রেখে বলে, তোর কি একটুও ভয় হচ্ছে না? তুই কেন এই প্রস্তাবে বিরোধিতা করলি না? আহনাফ বলে উঠল, তুই শুধু দেখে যা, আমার বিশ্বাস দুর্জয়েরই জয় হবে। খেলাটা অনেকটাই বাপ্পির নিয়ন্ত্রণে চলে গেছিল। বাপ্পি বাঁকা হেসে বলে, এবার হার মেনে নে দুর্জয়। আর এই যে সুপুরুষ আহনাফ, তোর গফকে রাতে পাঠানোর জন্য প্রস্তুত থাকিস। অনেকদিন নতুন শরীরের স্বাদ পাই না, আজ রাতটা বোধহয় ভালোই সুখকর হবে আমার জন্য। এমন সময় দুর্জয় সহাস্যে বাপ্পির দিকে তাকিয়ে বলে, এই নে আমার ট্রাম্প কার্ড। বাপ্পি হতাশ হয়ে যায়। এখান থেকে যেন পুরো খেলাটা একদম ঘুরে যায়। যে বাপ্পি জয় এক প্রকার নিশ্চিত ছিল, সে ক্রমশ পিছিয়ে যেতে থাকে এবং দুর্জয় দুর্দান্ত কামব্যাক করে। সর্বশেষ চাল দিয়ে দুর্জয়ই জিতে যায়। বাপ্পি নতজানু হয়ে বসেছিল। অপমানে গ্লানিতে তার চোখ লাল হয়ে গেছে। আহনাফ বাপ্পির সামনে এসে তার কাঁধে হাত রেখে বলে, তোর মালটাকে আজ রাতে পাঠিয়ে দিস আমার কাছে। বিশ্বাস কর, তোর থেকে বেশি মজা দিতে পারবো। বাপ্পি রাগী চোখে আহনাফের দিকে তাকায়। আহনাফ একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায়। দুর্জয় যাওয়ার সময় বাপ্পিকে বলে যায়। আশা করি তুই গেমের শর্তটা পালন করবি। বাপ্পি হাত মুষ্টিবদ্ধ করে। ওরা চলে যাওয়ার পর বাপ্পির চেলা মান্না তাকে বলে, বস, আমি আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি, উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে, উনি তো আপনার মামা হন। বাপ্পি রেগে বলে, একদম না, আমি চাই না এসব সাধারণ বিষয়ে মামাকে জড়াতে, না হলে মামার কাছে আমার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আর বিষয়টা আমি হ্যান্ডেল করতে পারবো। আহনাফ হলরুম থেকে বাইরে আসতেই তার মুখোমুখি এসে দাঁড়ায় তার প্রেমিকা রূপকথা। এসে আহনাফের কলার চেপে ধরে। আহনাফ শান্ত গলায় বলে, কলার ছাড়ো। রূপকথা চেঁচিয়ে বলে ওঠে, না, ছাড়বো না। কি পেয়েছো কি তুমি আমায়? কোন সাহসে তুমি আমায় সওদায় দাঁড় করাতে? আমি কি তোমার কাছে কোনো খেলনার বস্তু? রূপ, এখানে অনেক মানুষ দেখছে, কোনো সিনক্রিয়েট করো না। সিন ক্রিয়েট আমি করছি না, সিন ক্রিয়েট করছো তুমি। ব্যাস, অনেক হয়েছে। আমি আর থাকবো না তোমার সাথে রিলেশনে। তুমি তোমার বন্ধু দুর্জয়ের কথায় খুব ওঠা বসা করো, তাই না? এখন ওই দুর্জয়কেই গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াও। আমার সাথে আর কথা বলতে আসবে না। বলেই হনহন করে চলে যায়। আহনাফ চাইলে রূপকথাকে আটকাতে পারত, কিন্তু সে চেষ্টাই করে না। দুর্জয় একটা কাঠি দিয়ে দাঁত ঘষতে ঘষতে আহনাফের সামনে এসে বলে, ভাবি আবার রাগ করলো নাকি? আহনাফ কথাটা হেসে উড়িয়ে দেয়। এ আর নতুন কি? তবে যাই বলিস, ভাবির তেজ আছে ভালোই। এই তেজের জন্যই তো ওকে আমার এত পছন্দ। দুর্জয় হেসে বলে ওঠে, এইসব তেজ দিয়ে বালটা ফেলাবে, ঘুরে তো আসতে হবে তোর কাছেই। রূপকথা ভীষণ রেগে মেগে তার প্রিয় বান্ধবী আমিয়াকে ফোন লাগায়। আমিয়া এমনিতেই শুভ্রর দেখতে আসার বিষয়টা নিয়ে রেগে গেছিল। পাত্রপক্ষ চলে যাবার পর থেকে ঘরে দরজা লাগিয়ে বসে আছে। এমন সময় ফোনে কল আসায় বিরক্ত হলো। ফোনটা রিসিভ করে ভীষণ রাগী গলায় বলল, আমার মন ভালো নেই, কল রাখ জলদি। রূপকথাও রেগে বলল, হ্যাঁ, তোদের কারো তো মুড ভালো থাকে না। একজন আমায় নিয়ে সওদা করছে, আরেকজন আমায় রাগ দেখাচ্ছে। কোথায় যাব আমি? আমিয়া এবার একটু নরম হয়ে বলল, কি হয়েছে রূপ? আহনাফ ভাইয়ের সাথে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? রূপকথা আমিয়াকে সব ঘটনা খুলে বলে। সব শুনে এবার আমিয়াও ভীষণ রাগ হয়। সে বলে ওঠে, এবার তুই কিছুতেই সহজে আহনাফ ভাইয়াকে ক্ষমা করে দিবি না।
এই লোক তো এখনো আগের মতোই আছে। ভেবেছিলাম তোর মতো সুন্দরী মেয়ের ভালোবাসা পেলে বদলে যাবে, কিন্তু রূপকথা নরম সুরে বলে। আহনাফ এত খারাপ নয়। ও তো ওর ওই শয়তান বন্ধু দুর্জয়ের সাথে মিশে এত খারাপ হয়েছে। ওই কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। দুর্জয়ের নাম শুনতেই আমি আর চোখের সামনে ভেসে ওঠে এলোমেলো গোফ, মুখ ভর্তি দাড়িওয়ালা সেই শ্যাম পুরুষের কথা। তীব্র হয় বুকের স্পন্দন, আনমনে এসে বলে দেয়, দেখবি ওই আরহাম চৌধুরী দুর্জয়কেও কেউ নিজের ভালোবাসা দিয়ে সঠিক পথে ফেরাবে। আমিয়া ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসে। আশরাফ শরীফ আমিয়ার উদ্দেশ্যে বলে, আর কতক্ষণ এভাবে নিজের জেদ বজায় রাখবে? নিজের ভালোটা তো এবার বুঝো তুমি। অব্র ভালো ছেলে, ওর সাথে তোমার জীবন অনেক সুখের হবে। আমিয়া বলার মতো কিছু খুঁজে পায় না। সে কিভাবে বলবে তার শুভ্রকে একদম পছন্দ হয়নি। সে শুভ্রকে একদম সহ্য করতে পারে না। এত ভালো কেন হবে একটা মানুষ? তবে শুভ্রর একটা দোষ খুঁজে বের করতে পারলো আমিয়া। শুভ্রর বয়স একটু বেশি, প্রায় 32 থেকে 33, আর আমিয়ার বয়স 22। এই বয়সের পার্থক্যটাকেই সে এখন নিজের অস্ত্র বানাতে চাচ্ছে। তাই আমিয়া আশরাফ শরীফের উদ্দেশ্য করে বলল, তুমি কেমন ছেলে পছন্দ করেছো? বয়স তো আমার থেকেও অনেক বেশি। অনেকটা, মাত্র 10 বছরের বড়। এটাকে নিয়ে ইস্যু তৈরি করো না। ও একজন যোগ্য ছেলে, তোমাকে সুখী রাখবে। আমার সুখ যদি তুমি বুঝতে, তাহলে হয়েই যেত বাবা। তুমি কখনো আমাকে বুঝতে পারোনি। আমি এত তর্ক করতে চাচ্ছি না। আমার অপ্রকে পছন্দ হয়েছে এবং ওর সাথে আমি তোমার বিয়ে দেব, এটাই শেষ কথা। আমি আর কিছু বলতে পারল না। আশরাফ শরীফ তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলো। আমিয়াও মনে মনে বলল, বিয়ে তো আমি নিজের পছন্দের ছেলেকেই করব। তুমি আমার উপর কোনো জোর জবরদস্তি করতে পারবে না। শহরের একটি নামি দামি হোটেল ব্লু অরিজিন। এই হোটেলের একটি বিলাসবহুল কক্ষে বসে আছে টিনা মির্জা। টিনার হাত পা কাঁপছে। বাপ্পি চৌধুরীর গার্লফ্রেন্ড সে। শর্তে হেরে যাওয়ায় তাই সে টিনাকে পাঠিয়ে দিয়েছে আহনাফের শয্যা সঙ্গিনী হওয়ার জন্য। টিনার অবশ্য এতে তেমন অসুবিধা নেই, কারণ সে লোভী প্রকৃতির মেয়ে। এর আগেও তার 2জন বয়ফ্রেন্ড ছিল এবং তাদের সাথে রুম ডেটও সে করছে। শুধু তাই নয়, আরো কিছু ছেলের সাথেও রুম ডেট করেছে যাদের সে জাস্ট ফ্রেন্ড মনে করত। বাপ্পির মতো মালদার পার্টি পেয়ে সে বাপ্পিতে মজেছিল। বাপ্পির সাথে প্রেম করে তার লাভ ওই ক্ষতি হচ্ছে না। মাসে মাসে তার দামি মেকআপ সামগ্রীর খরচ এবং অন্যান্য ভোগ বিলাসের টাকা বাপ্পি তো দিচ্ছে। তাই বাপ্পি যখন তাকে আহনাফের কাছে আসতে বলতো, তখন শুরুতে গাইগুই করলেও পরে নিজের স্বার্থে রাজি হয়ে যায়। বাপ্পি বেঁকে বসলে তো সে সব হারাবে, তার বিনিময়ে না হয় আরেক ছেলের সাথে রাত কাটাবে। এতে তো কোনো ক্ষতি নেই। কিন্তু এত সময় ধরে অপেক্ষা করতে তার একদম ভালো লাগছে না। টিনা অধৈর্য হয়ে উঠল। উঠে চলে যেতে নেবে এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আহনাফ। তার চোখ মুখ শক্ত। টিনা আহনাফকে দেখে বলল, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি টিনা মির্জা, বাপ্পির গার্লফ্রেন্ড। বলেই সে বিছানায় বসে নিজের পোশাক সরিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। আহনাফ এগিয়ে এসে টিনার মুখে থুতু মারে। আচমকা এমন ঘটনায় টিনা হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। রুষ্ট হয়ে বলে, এটা কি করলেন আপনি? আহনাফ দ্বিগুণ রাগে টিনার গলা চেপে ধরে বলে ওঠে, তোর বাপ্পিকে গিয়ে বলে দিস এই আহনাফ কারো এটো মাল খায় না। তোর জন্য এই থুতু ছাড়া আমার কাছে কিছুই নেই। তোর মতো বাজারের মেয়েকে স্পর্শ করতেও ঘৃণা লাগে। বলে আহনাফ দ্রুত বেগে বেরিয়ে যায়। লজ্জায় অপমানে কাঁপতে থাকে টিনা। আহনাফের যাওয়ার পানে তাকিয়ে বলে, এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে আহনাফ চৌধুরী। রূপকথা আজ ভার্সিটিতে এসে ক্যাম্পাস থেকে দূরে একটা কৃষ্ণচূড়া গাছের সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আহনাফ গতকাল অন্য একটা মেয়েকে স্পর্শ করেছে। তার সাথে থেকেছে ভাবতে ঘৃণায় গা গুলিয়ে আসছে। রূপকথা যে বড্ড ভালোবাসে আহনাফকে। সেই স্কুল জীবন থেকে লোকটাকে ভালোবেসেছে। সেই প্রেমকে ভুলে যাওয়া কি এতই সোজা? কিন্তু এক চরিত্রহীন ছেলের সাথেও সে নিজেকে জড়াতে চায় না। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যতই কষ্ট হোক না কেন এই সম্পর্কটা আর রাখবে না। আহনাফের সাথে ব্রেকআপ করবেই। আহনাফ ভার্সিটিতে এসে দুর্জয়, সাগর সহ তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে।
রূপকথাকে নিয়ে যেন তার কোনো ভাবনাই নেই। আচমকা কেউ এসে তার টেবিলে জোরে শব্দ করে। আহনাফ শব্দ অনুসরণ করে তাকাতেই দেখতে পায় আমিয়াকে। আহনাফ যতদূর জানে এই মেয়েটা রূপকথার বেস্ট ফ্রেন্ড, তাই স্বাভাবিকভাবেই বলল। কি সমস্যা তোমার? আমিয়া এক পলক দুর্জয়ের দিকে তাকালো। সে নিজের মতো কফি খেতে ব্যস্ত। দুর্জয়ের থেকে চোখ ফিরিয়ে আহনাফকে উদ্দেশ্য করে বলল, আপনি তো দেখছি ভীষণ বদলুক আহনাফ ভাই। এদিকে রূপ আপনাকে মনে করে কেঁদে চলেছে, আর আপনি এখানে বসে আড্ডা দিচ্ছেন। আপনার কি ওর প্রতি কোনো অনুভূতি নেই? আমার অনুভূতি আছে কি নেই সেই কৈফিয়ত নিশ্চয় তোমাকে দেব না। আর তুমি আমাদের মাঝে ঢোকার চেষ্টা করো না। রূপের বেস্ট ফ্রেন্ড আসো, সেটাই হয়ে থাকো। অনাধিকার চর্চা আমার পছন্দ না। আহনাফ রেগে গেছে ভীষণ। এদিকে দুর্জয় আচমকা বলে ওঠে, ছাড় না, এসব মেয়েদের কথায় এত পাত্তা দিতে নেই। এদের কাজই ঘেউ ঘেউ করা। আমিয়ার মাথা হঠাৎ ভীষণ গরম হয়ে গেল। সে দুর্জয়ের উদ্দেশ্যে বলল, মেয়েদের সম্পর্কে কোনো মন্তব্য করার আগে মনে রাখবেন যে আপনার মাও একজন মেয়ে, তাই ভদ্রতা ভুলে যাবেন না। দুর্জয় আচমকা উঠে দাঁড়িয়ে আমিয়ার কাছাকাছি এসে তার সম্মুখে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, আমাকে ভদ্রতা শেখাতে এসো না মেয়ে। আমি অভদ্রতায় পিএইচডি করেছি। আমিয়া বলার মতো কিছু খুঁজে পায় না। দুর্জয় কাছে আসে তার হৃদয় স্পন্দন দ্রুত হয়ে গেছে। সে বুঝতে পারছে না এই অনুভূতির কারণ, কিন্তু দুর্জয়কে দেখলেই তার এমন অনুভূতি হয়। রূপকথাও ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। সে এসে আমিয়ার হাত টেনে ধরে বলে, তুই এদের সাথে মুখ লাগাতে আসিস না আমিয়া, চল এখান থেকে। রূপ, ওয়েট। আহনাফের করুণ কণ্ঠস্বর। রূপকথা না দাঁড়ালেও আমিয়া থেমে যায়। রূপকথা রেগে বলে, আমিয়া, তুই দাঁড়াচ্ছিস কেন? আহনাফ ভাই কি বলতে চাই শোন। তুই তো ওনাকে ভালোবাসিস, ওনাকে ছাড়া ভালো থাকতে পারবি না। তাই বলে একজন চরিত্রহীন লোকের সাথে আমি থাকতে পারবো না। আমার ভালোবাসা বেশি দামি নয়। আমি সেই পুরুষের সাথে থাকতে পারবো না যার দেহে অন্য নারীর স্পর্শ আছে। আহনাফ রূপকথার সম্মুখে এসে তাকে আঁকড়ে ধরে বলে, লুক এট মাই আই রূপ। তোমার কি মনে হয় আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো? রূপ তাকায় না আহনাফের দিকে, কারণ সে জানে তাকালেই দুর্বল হয়ে পড়বে। বরঞ্চ সে হাত ছাড়া দিয়ে বলে, যেই পুরুষ তার প্রেমিকাকে নিয়ে সওদা করে সে কাপুরুষ। আর আমি কোনো কাপুরুষের সাথে সম্পর্কে থাকতে চাই না, আর না তো এমন কোনো পুরুষের সাথে যে অন্য নারীর সাথে। রূপ। রূপকথা কোনো কথা গ্রাহ্য না করে হাত ঝটকা দিয়ে চলে যায়। রূপকথা ক্যান্টিন থেকে বেরিয়ে আবারও সে কৃষ্ণচূড়া গাছের সামনে এসে দাঁড়ায়। আমিয়া ছুটে আসে তার পিছন পিছন। রূপকথা আমিয়াকে দেখে বলে, তুই কেন এলি এখানে? আমাকে একটু একা থাকতে দে না। আমিয়া রূপকথার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, আমি বুঝতে পারছি রূপ তোর কষ্টটা। ভালোবাসার মানুষ কষ্ট দিলে যে সেই কষ্ট বড্ড বুকে লাগে। রূপকথা মলিন হেসে বলে, ভুল মানুষকে ভালোবাসলে কষ্ট তো পেতেই হবে। দোষটা আমারই ছিল। আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে বদলে ফেলবো আহনাফকে, কিন্তু আমি ভুল ছিলাম। আহনাফকে ভালোবেসে আমি ওকে বদলাতে পারিনি, বরঞ্চ নিজে ভেঙে চুরে একাকার হয়ে গেছি, ঝলসে গেছি একদম। এইসব কথা বলতে বলতেই রূপকথা আমিয়ার উদ্দেশ্যে বলে, তুই সেদিন বললি না তোর বাবা তোর জন্য ছেলে দেখছে? তুই একটা কাজ কর, তোর বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে নে। আঙ্কেল বিচক্ষণ মানুষ, তোর জন্য ভালো কিছুই উনি খুঁজে বের করবেন। তুই আমার মতো বোকামি করিস না আমিয়া। আমিয়া রূপকথার এমন কথা শুনে খানিক রেগে বলে, তুই নিজে ভালোবাসা দিয়ে আহনাফ ভাইয়াকে বদলে দিতে পারিসনি, এর জন্য ভাবিস না যে আর কেউ পারবে না। আমার বিশ্বাস আছে নিজের উপর। আমি জানি আমি যাকে ভালোবাসবো সে যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষও হয়, তবু আমি নিজের ভালোবাসা দিয়ে তাকে বদলে দেব। রূপকথা আবারও মলিন হেসে বলে, তুই ভুল ভাবছিস। কারো ভালোবাসা কাউকে বদলে দিতে পারে না। এই ভুল ধারণার জন্যই এত মেয়ের কপালে দুঃখ নেমে আসে। আমিয়া রূপকথার কথায় কানে দেয় না। রূপকথা যদি জানতে পারে আমিয়ার বাবা তার সাথে প্রফেসর শুভ্রর বিয়ে ঠিক করেছে, তাহলে কেমন রিয়েক্ট করবে? নিশ্চয়ই বলবে,
তুই এত ভালো বর পেতে চলেছিস এটা তোর ভাগ্য। ওনার মতো ভালো মানুষই হয় না। কিন্তু আমি আর কিভাবে বোঝাবি রূপকথাকে যে এমন ভালো মানুষ তার পছন্দ নয়। তার পছন্দ দুর্জয়ের মতো বেপরোয়া উশৃঙ্খল ছেলে। আমি আর দুর্জয়ের কথা ভেবে নিজে নিজেই হাসতে থাকে। রূপকথা সেটা খেয়াল করে বলে। হাসছিস কেন? আমিয়া হাসি থামিয়ে বলে, কিছু না, চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। রূপকথাও নিজের চোখে জল মুছে বলে, হ্যাঁ চল। আজ শুভ্রর ক্লাস ছিল আমিয়ার। পুরো ক্লাসে আমিয়া ভীষণ নার্ভাস ছিল, যার কারণে পড়ায় মনোযোগ দিতে পারেনি। যদিও শুভ্র ক্লাসের ফাঁকে একবারও আমিয়ার দিকে তাকায়নি। সে প্রতিদিন যেমন করে ক্লাস নিয়ে আজও তেমন করেই নিয়েছে। তদুপরি আমিয়ার কেমন জানি অদ্ভুত লাগছিল, কারণ এই লোকটা কাল তাকে দেখতে এসেছিল। ক্লাস শেষে যে যার মতো বেরিয়ে আসে। রূপকথা তো শুভ্র স্যারের প্রশংসায় পঞ্চমুখ, কারণ সে অনেক ভালোভাবে ক্লাস নেয়। রোজকার মতো আজও রূপকথা শুভ্রর প্রশংসা করতে করতে বলে, শুভ্র স্যারের ক্লাসগুলো একদম মিস করা যায় না। ওনার মতো এত ভালো করে আর কোনো স্যারও পড়া বোঝাতে পারেন না। রূপকথার কথায় আমিয়া বিরক্ত হয়ে বলে, এই টপিক বাদ দে তো। রূপকথা বুঝতে পারে না আমিয়া হঠাৎ কেন এমন রিয়াক্ট করছে। এরই মধ্যে তারা দেখতে পায় ক্যাম্পাসে বেশ ভালোই জটলা লেগেছে। আমিয়া রূপকথাকে বলে, এই রূপ, ওখানে এত ভিড় কেন? রূপকথাও ওদিকে তাকিয়ে বলে, হ্যাঁ তাই তো, মনে হচ্ছে কোনো ঝামেলা লেগেছে। চল তো গিয়ে দেখি। এই কথা বলে আমিয়া রূপকথার জন্য অপেক্ষা না করে নিজেই ছুটে যায়। রূপকথাও যায় তার পিছু পিছু। আমিয়ার বরাবরই এসবে আগ্রহ বেশি। গতকালের ঘটনাকে কেন্দ্র করে দুর্জয় আহনাফদের সাথে বাপ্পির ঝামেলা লেগেছে। বাপ্পিকে টিনা আহনাফের বিরুদ্ধে উস্কে দিয়েছে, যার দরুন বাপ্পি আজ ভার্সিটিতে এসেই হাঙ্গামা শুরু করে দিয়েছে। বাপ্পির দলবলের সাথে দুর্জয়দের ভালোই ফাইটিং চলছিল। এর মধ্যে বাপ্পি একটা হকি স্টিক নিয়ে দুর্জয়কে মারতে উদ্ধত হয়, কিন্তু আহনাফ দুর্জয়কে সরিয়ে মাঝখানে চলে আসে, যার ফলে তার মাথায় আঘাত লাগে। সাথে সাথে তার মাথা ফেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সাগররা এগিয়ে এসে আহনাফকে আগলে নেয়। দুর্জয় নিজের বন্ধুর এই অবস্থা দেখে ভীষণ রেগে যায়। আহনাফ তার সব থেকে দুর্বলতার জায়গা, তাই দুর্জয় ছুটে এসে বাপ্পিকে মারতে শুরু করে। সাগরের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, আহনাবকে হাসপাতালে নিয়ে যা। সাগর তার কিছু বন্ধুকে সাথে নিয়ে আহনাফকে নিয়ে রওনা দেয় হাসপাতালের দিকে। এদিকে বাপ্পির প্রতি দুর্জয়ের রাগ মাত্রা ছাড়িয়ে দেয়। সে মারতে মারতে বাপ্পিকে মাটিতে শুয়ে দেয় এবং নিজের হাতে একটি ইট তুলে নেয়। উদ্দেশ্য বাপ্পির মাথা থেতলে দেয়া। দুর্জয় ইট দিয়ে বাপ্পির মাথায় আঘাত করতে যাবে, তার আগে শুভ্র সেখানে পৌঁছে যায়। সে ছুটে এসে দুর্জয়কে ঠেলে সরিয়ে দিয়ে বলে, কি করছোটা কি? ওকে মেরে ফেলবে নাকি? দুর্জয় বলে ওঠে, সরে যান সামনে থেকে। ওর এত বড় সাহস আমার দোস্তের গায়ে হাত তোলে। আজকে ওকে আমি শেষ করে দিব। ততক্ষণে পুলিশও উপস্থিত হয় ঘটনাস্থলে। ঝামেলা আন্দাজ করতে পেরে শুভ্রই অনেক আগে পুলিশকে ডেকে পাঠিয়েছে। পুলিশ এসে দুর্জয়ের হাতে হ্যান্ডকাফ পরায়। দুর্জয় পুলিশের উপরে চোটপাট করতে থাকে, বলতে থাকে, তোরা সর, ওকে না মেরে আমি শান্তি পাবো না। পুলিশ টানতে টানতে দুর্জয়কে নিয়ে যায়। দূর থেকে এই ঘটনার সাক্ষী হয় আমিয়াও রূপকথা। কয়েকজন স্টুডেন্ট বলাবলি করছিল, শুনেছি এই দুর্জয়ের বাবা অনেক বড় লোক ব্যবসায়ী। দেখবি ঠিকই আবার বের করে আনবে। যা বলেছিস, জেল তো আমাদের মতন মধ্যবিত্ত গরিবদের জন্য, বড় লোকদের আবার কিসের জেল? শুভ্র সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই যে যার ক্লাসে যাও। বাপ্পির অবস্থা ভীষণ খারাপ হয়ে যাওয়ায় তার বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে। এদিকে রূপকথা ছটফট করতে থাকে, কারণ আহনাফ আঘাত পেয়েছে। আমিয়া সেটা খেয়াল করে রূপকথাকে বলে, তুই কি আহনাফ ভাইয়াকে দেখতে হাসপাতালে যাবি? রূপকথা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বলে, না, যাব না। কেন? দেখ, আমি চাই না ওর প্রতি আমার কোনো দুর্বলতা রাখতে। ও কেন গিয়েছিল মারামারি করতে? আমি তো যেতে বলিনি। নিজের দোষে মাথা ফাটিয়েছে, এবার নিজে বুঝে নি। তাছাড়া ওর বন্ধুরা আছে ওকে সামলানোর জন্য, আমাকে ওর প্রয়োজন পড়বে না। বলেই রূপকথা ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে আমিয়ার মন খারাপ হয়ে গেছে, কারণ দুর্জয়কে পুলিশ গ্রেফতার করেছে।
শুভ্র আমিয়াকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। আমিয়ার কাছাকাছি এসে বলে, তুমি এখানে কি করছো? যাও, ক্লাসের দিকে যাও। শুভ্রের উপস্থিতি আমিয়াকে অস্বস্তি বোধ করায়, তাই সে আর না দাঁড়িয়ে ক্লাসের দিকে যায়। আমিয়ার যাওয়ার পানে তাকিয়ে থাকে শুভ্র। গতকাল এই মেয়েটিকে তার বাবা দেখে এসেছে তার বউ করার জন্য। ফিরে এসেছে থেকে মেয়েটার চিন্তা তার মাথা থেকে যাচ্ছে না। শুভ্রর সাথে আগে কখনো এমনটা হয়নি। তার বাবাকে যতটা সিরিয়াস মনে হয়েছে তাতে সে এক প্রকার নিশ্চিত এই মেয়েটাই তার বউ হবে। ব্যাপারটা ভাবতেই শুভ্র হৃদয়ে তোলপাড় শুরু হয়। ভার্সিটি ছুটি হতেই আমিয়া রূপকথাকে জোর করতে থাকে আহনাফকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু রূপকথা স্পষ্ট জানিয়ে দেয়, তোর যদি যাওয়ার হয় যা, কিন্তু আমাকে একদম জোর করবি না। অনেক ছোট হয়েছি আমি, আর না, নিজেকে এত সস্তা বানানোর রুচি আমার নেই। বলেই সে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমিয়া বলে ওঠে, আমাকে আহনাফ ভাইয়ের সাথে দেখা করতে যেতেই হবে। দুর্জয় এখন কেমন আছে না জানা পর্যন্ত আমার শান্তি নেই। আহনাফের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। সাগর, মুন্না সহ তার কিছু বন্ধু তাকে ঘিরে রেখেছে, কিন্তু আহনাফের চোখ খুঁজছে অন্য কাউকে। সাগর আহনাফকে বলে, কেমন আছিস তুই এখন? মাথায় কি এখনো ব্যথা আছে? আহনাফ উত্তর দেয়, না। আচ্ছা, দুর্জয় কোথায় রে? ওকে তো দেখছি না। সাগর কিছু বলার আগেই মুন্না বলে, দুর্যোগে তো পুলিশ অ্যারেস্ট করেছে। আহনাফ হতাশার শ্বাস ফেলে। সাগর বলে, তুই চিন্তা করিস না, আঙ্কেল ঠিকই ওকে ছাড়িয়ে আনবে। আহনাফ বলে, সেটা তো জানি না, কিন্তু আচ্ছা, রূপো কি আমায় দেখতে আসেনি? কই না তো। আহনাফের এবার ভীষণ খারাপ লাগে। রূপকথা তো তাকে ভালোবাসে, আজ তো মেয়েটা ভার্সিটিতেও এসেছে, তাহলে ওর এরকম অবস্থার কথা জেনেও কেন দেখতে এলো না? আহনাফের মনে হলো রূপকথা এবার তার উপর একটু বেশি রেগে আছে, কিন্তু এই রাগ যে তাকে ভাঙাতেই হবে। আহনাফ রূপকথাকে ভালোবাসে, ওই মেয়েটা তাকে ভীষণ স্বস্তি দেয়। রূপকথা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকায়ও নি। রূপ ছাড়া অন্য কোনো মেয়ের কথা সে ভাবতেও পারে না। সেদিন যদি দুর্জয় বাজিতে হেরেও যেত তাহলে রূপের গায়ে আঁচড় লাগতে দিত না, কিন্তু রূপকথা এই বিষয় নিয়েই তার উপর রেগে আছে। এবার আহনাফ আর নিজেকে স্থির রাখতে পারছে না। রূপকথাকে ছাড়া সে ভালো থাকবে না। যত দ্রুত সম্ভব তাকে রূপকথার মান ভাঙাতে হবে। আহনাফের ভাবনার মাঝেই তার সামনে উপস্থিত হলো আমিয়া। কেবিনের বাইরে থেকে বলে উঠল, আসতে পারি? আহনাফ ভ্রুকুচকে আমিয়ার দিকে তাকালো। তাকে দেখতেই চোখটা চিকচিক করে উঠল। আমিয়া এসেছে তার মানে কি রূপও এসেছে? আহনাফের মনে আশা জাগ্রত হলো। মনে মনে বলল, আমি জানি রূপ মুখে যাই বলুক, ও আমাকে ছাড়া ভালো থাকবে না। হ্যাঁ, এসো। আহনাফের অনুমতি পেয়ে আমিয়া হাঁফাতে হাঁফাতে ভেতরে এলো। আহনাফ আমিয়াকে একা দেখে হতাশ হলো, শুধালো, তুমি একাই এসেছো? রূপ আসেনি তোমার সাথে? আমিয়া দুপাশে মাথা নাড়ায়। আহনাফের হতাশা বাড়ে। আমিয়া বলে, আমি আপনার খোঁজ নিতে এলাম ভাইয়া, আরও একটা বিশেষ দরকারে এসেছি। কি দরকার? আহনাফ সন্দিহান স্বরে বলে ওঠে। আমিয়া একটু ভীত স্বরে বলে, আমার আপনার বন্ধু দুর্জয়ের ব্যাপারে জানা ছিল, কোথায় আছেন উনি এখন? সাগর বলে, ও তো জেলে। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি, কোন জেলে আছে আপনারা কি বলতে পারবেন? আহনাফের ব্যাপারটা খটকা লাগে। সে আমিয়াকে প্রশ্ন করে বসে। দুর্জয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে? আমিয়া কিভাবে বলতে গিয়েও থেমে গেল। সত্যি তো, দুশ্চিন্তার বশে এখানে চলে আসলেও এখন তো কোনো যুক্তি দেখাতে পারছে না। আমিয়াকে চুপ দেখে আহনাফ বলে উঠল, তুমি কি দুর্জয়কে পছন্দ করো? আমিয়ার বুক কেঁপে উঠল। এই সত্যটা প্রকাশিত হয় সে চায়নি, তবে এখন আর অস্বীকারও করতে চায় না, তাই স্বীকার করে নিল। হ্যাঁ, আমি দুর্জয়কে পছন্দ করি। বিশাল মার্টিনেস গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে উপস্থিত হলেন আজিজুল চৌধুরী। তার চোখে মুখেই বিরক্তিকর ভাব স্পষ্ট। এই নিয়ে কবার তাকে জেলে আসতে হলো তিনি জানেন না। সবই হয়েছে এই ছেলের জন্য। নিজের ছেলে এই জন্য তাকে ফেলেও দিতে পারছেন না। আবার শান্তিও নেই।
আজও যথারীতি থানায় উপস্থিত হয়ে পুলিশ কমিশনারের সাথে দেখা করলেন তিনি। পুলিশ কমিশনার চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আপনার ছেলেকে বন্দি করে রাখতে পারেন এমন শক্তি কোনো থানার আছে? দোষ নেবেন না, একটা পরামর্শ দিন, নিজের ছেলেকে একটু শুধরে যেতে বলুন। এভাবে ওর জন্য আর কতবার থানায় এসে অপদূর হবেন? আজিজুল চৌধুরীর মুখ থমথমে হয়ে গেল। তিনি একজন বিশাল ব্যবসায়ী হবার পাশাপাশি শহরের অন্যতম বনেদি পরিবারের সদস্য, যার যথেষ্ট সুনাম শহরে। কিন্তু এই ছেলের জন্য তার সুনাম মাটিতে মিশে যাবার জোগাড়। কয়েকজন পুলিশ সদস্য দুর্জয়কে এনে দাঁড় করালো আজিজুল চৌধুরীর সামনে। আজিজুল চৌধুরী ঘৃণায় মিশিয়ে গেলেন। দুর্জয় পুলিশদের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি বলেছিলাম না, কারো বাপের শক্তি নেই এই আরহাম চৌধুরী দুর্জয়কে আটকে রাখার। আজিজুল চৌধুরী আর নিজেকে স্থির রাখতে পারলেন না। কষে থাপ্পড় বসিয়ে দিলেন দুর্জয়ের গালে। দুর্জয় বিনিময়ে হালকা হাসল। এইসব আর তার গায়ে লাগে না। আজিজুল চৌধুরী এতেই ক্ষান্ত হলেন না, তীব্র আক্রোশে বললেন, তোমার জন্য কি আমি একটুও শান্তি পাবো না? তোমার মা নিজে একা মরলো কেন? তোমাকে নিয়ে মরতো, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারতাম। দুর্জয় বাঁকা হেসে বলে, মা চাইনি তুমি শান্তিতে থাকো, তাই তোমার চির অশান্তির বন্দোবস্ত করতে আমাকে রেখে গেছে। আজিজুল চৌধুরী বিড়বির করে আরো কিছু কটুবাক্য বলেন। দুর্জয় সেসবকে পাত্তা না দিয়ে বলে, জনাব, আপনার কাজ হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন। আজিজুল চৌধুরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। স্থান ত্যাগ করলেন দ্রুত। যাওয়ার আগে স্পষ্টতই হুমকি দিয়ে বললেন, এটাই শেষবার। এরপর আর কখনো এই আজিজুল চৌধুরী তোমাকে জেল থেকে ছাড়াতে আসবে না। দুর্জয় গ্রাহ্য করল না তার কথা, কারণ এমন হুমকি সে আগেও শুনেছে। কিন্তু সে জানে এটা কেবল ফাঁকা বুলি। দুর্জয়কে ভালোবেসে না হলেও নিজের সম্মান বাঁচানোর জন্য হলেও আজিজুল চৌধুরী এভাবে বারবার ছুটে আসতে রাজি। আমিও মন খারাপ করে হাসপাতাল থেকে বেরিয়ে আসছে। আহনাফের কাছে দুর্জয়কে পছন্দ করার কথা বলার পর ওরা সব বন্ধুরা মিলে হাসাহাসি করেছে আমিয়ার উপর। মুন্না নামক ওই ছেলেটা তাকে বলেছে, দুর্জয়কে ভালোবাসতে যেও না মেয়ে, ঝলসে যাবে। আহনাফও বলেছে, দুর্য হলো আগুন আর তুমি পানি, তোমাদের এক হওয়া অসম্ভব। তাই মনে এসব আশা পুষে না রাইকা তোমার জন্য বেটার। আমিও এসব গ্রাহ্য করতে চাই না। সে জানে সে একদিন ঠিকই দুর্জয়ের মনে ভালোবাসার সঞ্চার করবে। তাতে যদি তাকে ঝলসে যেতে হয় তাহলে তাতেও রাজি। আজ শুভ্র বাড়িতে ফিরতেই শামসুর চৌধুরী তাকে জোর দিয়ে বলল, সেদিন মেয়েটাকে দেখে আসার পরে তো তোমার থেকে কোনো সাড়া পাইলাম না। তুমি কি এই বিয়েটা করতে চাও না? আপত্তি থাকলে বলতে পারো, আমি জোর করব না। শুভ্র জানে এটা ডাহা মিথ্যা কথা। সে যদি আপত্তিও জানায় তবুও তার বাবা এই বিয়েটা দেবেন। কারণ সে বাল্যকালে দুই বন্ধু মিলে ঠিক করেছিলেন তাদের দুজনের ছেলে মেয়ের বিয়ে দেবেন। শুভ্র চায় না বারণ করতে বা আপত্তি জানাতে। আমিয়া মেয়েটা ভারী মিষ্টি, একদম ভালো লাগার মতোই। শুভ্রর বেশ ভালো লেগেছিল মেয়েটাকে যেদিন প্রথম দেখেছিল। নিজের ছাত্রী ভেবে এতদিন দূরে ছিল, নেহাতি ভদ্রলোক বলে। তবে এখন যখন সুযোগ এসেছে তখন হাতছাড়া কেন করবে? শুভ্র সম্মতি জানিয়ে বলে, আমার তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। যদি ওই মেয়েরও কোনো এই বিয়েতে আপত্তি না থাকে তাহলে তুমি কথাবার্তা আগাতে পারো। শামসুর চৌধুরী প্রসন্ন হয়ে বললেন, আমার আশরাফের সাথে কথা হয়েছে, আমি না এই বিয়েতে দ্বিমত করে নেই। এখন তুইও যখন মত দিয়েছিস তখন আমি নিশ্চিন্তে বিয়ের কথাবার্তা আগাতে পারবো। কথাটা শুনতেই অদ্ভুত প্রশান্তি বয়ে গেল শুভ্রর মনে। রূপকথা নিত্যদিনকার মতো আজও বেরিয়ে পড়েছে টিউশনি করানোর জন্য। যদিও তার পারিবারিক অবস্থা বেশ সচ্ছল, তবুও সে শখ করেই টিউশনি পড়ায়। রূপকথা খুব ভালো লাগে বাচ্চাদের পড়াতে। সে পড়াশোনা শেষ করেও একজন শিক্ষকই হতে চায়। এইসব মনে করিয়ে নিজ মনেই হাসল সে। জীবনে এখনো অনেক আগানো বাকি। মাঝ রাস্তায় হঠাৎ কেউ তার রাস্তা আটকে ধরল।
রূপকথা বিরক্ত হয়ে সামনে তাকাতেই বরফের মতো জমে যায়। অবাক স্বরে বলে ওঠে, তুমি? আহনাফ করুণ দৃষ্টিতে তাকিয়ে তার রূপের দিকে। মেয়েটা কি করে এত নির্দয় হতে পারলো তার উপর? রূপকথা খেপে গিয়ে বলল, সামনে থেকে সরে দাঁড়াও, আমার দেরি হয়ে যাচ্ছে। এত নিষ্ঠুর হইও না রূপ। আই নিড টু টক ইট ইউ। কিন্তু আমার তোমার সাথে কথা বলার কোনো আগ্রহ নেই। আহনাফ নাছোড়বান্দা রূপের পথ আটকে বলে, আমি যে হাসপাতালে ভর্তি ছিলাম জানতে তুমি? হ্যাঁ, জানতাম। রূপের শীতল জবাব যা আহনাফের জ্বালা আরো বাড়িয়ে দিল। সব জেনেও আমার সাথে দেখা করতে গেলে না? তোমার কি একবারও জানতে ইচ্ছা করলো না আমি কেমন আছি? কেন গেলে না রূপ? প্রয়োজন মনে করিনি আমি, তাই। রূপের একটার পর একটা শক্ত জবাব আহনাফের হৃদয়কে ক্ষতবিক্ষত করে চলেছে। আচমকা আহনাফ একটা অবাক কাণ্ড করে বসলো। হাঁটু গিরে বসে পড়ল রূপকথার সামনে। রূপকথা হতবাক হয়ে বলল, আরে কি করছো তুমি? ওঠো বলছি। আহনাফ উঠে না, বসেই থাকে। রূপকথার উদ্দেশ্যে বলে, আমি মানছি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি তোমায়। তার বিনিময়ে আমি ক্ষমা চাচ্ছি। তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দিতে পারো। তবু আমার উপরে এভাবে রাগ করে আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না রূপ। তোমার অবহেলা আমায় ভীষণ কষ্ট দিচ্ছে। আহনাফের এমন কথা শুনে রূপকথার মুখে হাসি ফুটে ওঠে। রূপকথা হাসি থামিয়ে বলে, একটা কথা কি জানো আহনাফ, মানুষ কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না। এই যেমন তুমি আমাকে খুব সহজেই পেয়ে গিয়েছিলে, তাই আমাকে টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছিলে। তাই আমার মূল্যায়ন করনি, আমাকে নিয়ে সওদা করতেও দুবার ভাবনি। কিন্তু বিশ্বাস করো, আমি এতটা সস্তা নই। তুমি একবার প্রপোজ করাতেই তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম ভালোবাসি বলে। অন্ধের মতো ভালোবেসেছি তোমায়। তোমার সব অন্যায় দেখেও না দেখার ভান করে থেকেছি, কারণ আমি ভাবতাম দিন শেষে তুমি আমায় ভালোবাসো। কিন্তু তুমি আমার সেই ধারণাও ভুল প্রমাণিত করলে। নিজের বন্ধুর প্ররোচনায় আমাকে নিয়ে এরকম কুৎসিত শর্ত দিতেও দুবার ভাবলে না। আমার এখন তোমার প্রতি শুধু একটাই অনুভূতি, আর সেটা হলো ঘৃণা। বলেই রূপকথা আর এক পলক না দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে স্থান ত্যাগ করে। আহনাফ রূপকথায় যাওয়ার পানে তাকিয়ে বলে, তুমি মুখে যত যাই বলো, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাকে নিজের থেকে দূরে থাকতে দেব না রূপ। তোমার সব মান অভিমান ভাঙাবই। আমাদের মধ্যকার এই দূরত্ব গোছাবই। জেল থেকে ছাড়া পাওয়ার পর আজ প্রথম ভার্সিটিতে পা রাখলো দুর্জয়। এসেই মুন্না সাগরদেরকে নিয়ে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। ক্যান্টিনে নিয়মের কোনো পরোয়া না করে সবার সামনে সিগারেট ধরালো। কিছু স্টুডেন্ট আর চোখে দেখিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। গোটা ভার্সিটির সবাই দুর্জয় ও তার গ্যাংকে চেনে, তাই কারো সাহস নেই এদের সাথে পাঙ্গা নেবার। তাই সবাই বিরক্ত হলেও কিছু বছর পারল না। দুর্জয় হঠাৎ বলে উঠল, আহনাবটা কোথায় রে? ওকে তো সকাল থেকে দেখছি না। মুন্না বলে উঠল, ওর কথা আর কি শুনবি, ও তো নিজের প্রিয়তমার মান ভাঙাতে ব্যস্ত। দুর্জয় বিদঘুটে হাসি দিয়ে বলল, এই আহনাব আবার কবে থেকে ওই মেয়েকে এত পাত্তা দেওয়া শুরু করলো? আগে তো শুধু আছেই এমন ভাব নিয়ে থাকতো। সাগর বলে, যখন কোনো কিছু আমাদের কাছে থেকে তখন আমরা তার মূল্য দিতে পারি না, দূরে চলে গেলেই তার মর্ম বুঝতে পারি। দুর্জয় সাগরের কথায় পাত্তা না দিয়ে বলল, এসব তো ভাওতাবাজি। মেয়ে মানুষকে এত মাথায় তুলতে নেই। তাদের স্থান পুরুষদের পায়ের নিচে। মাথায় তুললেই উঠে নৃত্য শুরু করবে। সাগর ফুঁসে উঠে দুর্জয়ের কথা শুনে আচমকা বলে বসে, এত বড় বড় কথা বলিস না। দেখা যাবে তুইও কোনো দিন কোনো মেয়েকে এমনভাবে মাথায় তুলে নাচছিলি। সাগরের কথা শুনে হাসতে শুরু করে দিল দুর্জয়। ভীষণ বিদঘুটে সেই হাসি। কোনো রকমে হাসি থামিয়ে বলল, দুর্জয়কে তোরা এখনো চিনে উঠতে পারিসনি। আমি আর যাই হোক কোনো মেয়ে মানুষের জন্য এত বিচলিত হয়ে উঠব না। মেয়ে মানুষের আমার অ্যালার্জি আছে জানিস না? দেখেছিস আমাকে কোনোদিন কোনো মেয়ের পাশে ঘুরঘুর করতে? সাগর বলে, সেটা অবশ্যই দেখিনি, কিন্তু
তোর অলক্ষণে যে একটা মেয়ে তোকে ভালোবেসেছে, সেটা কি তুই জানিস? দুর্জয়ের অর্জুন মুখে হঠাৎ অমাবস্যা নেমে এলো। একটা মেয়ে ভালোবেসেছে, তাও আবার তাকে? এই যেন অবিশ্বাস্য। সে তো আহানাফের মতো সুদর্শন নয়, নিজেকে পরিপাটি করে রাখে না, সব সময় অগোছালো ভাব তার মাঝে। তার চাল চলনও যথেষ্ট অশালীন। এত এত খুঁতের মাঝেও কোনো মেয়ে তাকে পছন্দ করলো? এত খুঁতের মাঝেও কোন মেয়ে তাকে পছন্দ করলো জানতে বড় ইচ্ছা হচ্ছে। তাই তো জিজ্ঞেস করে বসলো সে। কে সেই মেয়ে? কাকতালীয় ভাবেই ঠিক সেই সময়েই আমিয়া প্রবেশ করলো ক্যান্টিনে। মুন্না আমিয়াকে দেখে উত্তেজিত হয়ে বেশ খানিকটা চেঁচিয়ে বলে উঠল। আরে ওই তো সেই মেয়ে। মুন্নার দৃষ্টি অনুসরণ করে দুর্জয় তাকালো আমিয়ার দিকে, আর তাকাতেই অবাক হয়ে গেল। আরে এইটা তো সেই মেয়েটা যার সাথে। আর কিছু ভাবতে পারলো না দুর্জয়। মুন্না কথাটা জোরে বলায় ক্যান্টিনে উপস্থিত সবারই দৃষ্টি আমিয়ার দিকে। আমিয়া নিজেও অবাক। দুর্জয় আচমকা উঠে দাঁড়ালো। শক্ত হলো তার চোয়াল। ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল আমিয়ার দিকে। বেশ জোরেই তার হাত চেপে ধরে বাইরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ঘটনা এত দ্রুত ঘটে গেল যে আমিয়া কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পেল না। আমিয়াকে জোরপূর্বক টেনে বাইরে এনে তার হাত ছাড়লো দুর্জয়। আমিয়া তখন অবাক দৃষ্টিতে দুর্জয়কে দেখছে। দুর্জয় বেশ রাগত স্বরে আমিয়াকে শুধালো। পছন্দ করো আমায়? আমিয়া থতমত খেলো। তাৎক্ষণিক কোনো উত্তর দিতে পারল না। দুর্জয় বেজায় বিরক্ত হয়ে পুনরায় শুধালো। কি হলো, চুপ আছো কেন? আমার প্রশ্নের জবাব কই? আমিয়া কিঞ্চিত সাহস দেখিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। দুর্জয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে অতঃপর বিদ্রুপের হাসি হাসলো। বলে ফেলল। এই দিন দেখাও বাকি ছিল। আরহাম চৌধুরী দুর্জয়, যার ভয়ে পুরো ক্যাম্পাস কাঁপে, তাকে কি না তুমি পছন্দ করো? হ্যাঁ করি। তা কি দেখে আমায় পছন্দ করলে শুনি? আমার টাকা পয়সা দেখে? আমিয়া বিরক্ত হলো এমন প্রশ্নে। তার নিজের বাবাও একজন ধনী ব্যক্তি। তার এতটা খারাপ সময় আসেনি যে টাকা দেখে কাউকে পছন্দ করতে হবে। অর্থের লোভ তার নেই। দুর্জয়ও এছাড়া আর কোনো কারণ খুঁজে পেল না তাকে ভালোবাসার মতো। ছোট থেকেই নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যে আশেপাশের সবাই তাকে ঘৃণা করেছে। স্কুল কলেজ এমনকি বর্তমানে ইউনিভার্সিটিতেও সবার উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছেলেরা তার দিকে চোখ তুলে তাকাতে ভয় পায়, আর মেয়েরা তো এক হাত দূর থেকেও তার দিকে তাকানোর সাহস পায় না। এমনই ইমেজ তৈরি করেছে সে নিজের। আর সেখানে এই মেয়ে কিনা তাকে পছন্দ করে। আমিয়াকে আবারও চুপ দেখে দুর্জয় বলে ওঠে। যদি আমার সম্পদ দেখে আমায় ভালোবেসে থাকো তাহলে বলে দেই, এসব কিছু আমার নয়, আমার বাবা আজিজুল চৌধুরীর। আর তার সম্পদের একখানাও তিনি আমাকে দেবেন না, দিলেও আমি নেব না। তাই আমাকে ভালোবাসার ভুল করো না। আমিয়া এবার আর চুপ থাকতে না পেরে বলে। আমি আপনাকে ভালোবেসেছি। আপনি ধন সম্পদের মালিক হন বা খালি পকেটে থাকুন, সেটা আমার কাছে ম্যাটার করে না। দুর্জয় বলল। আমায় ভালোবাসলে তার পরীক্ষা দিতে হবে, তবেই আমি তোমাকে নিয়ে ভেবে দেখব। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকো। বলেই সে স্থান ত্যাগ করল। আজ তোর এঙ্গেজমেন্ট আমিয়া। আমি অব্রর বাবাকে কথা দিয়ে ফেলেছি। আশা করি তুই এটার কোনো ব্যাঘাত ঘটাতে দিবি না। নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল আমিয়া। কিছুক্ষণ আগেই ভার্সিটি থেকে ফিরে এসেছে সে। তার মধ্যেই যে এমন কিছু শুনতে হবে সেটা ভাবতে পারেনি। আজই দুর্জয়ের সাথে কথা বলল সে। দুর্জয় তার কাছে ভালোবাসার পরীক্ষা চাইল ভালোবাসার। আর এখন এই কোন নতুন পরীক্ষার মুখোমুখি সে। আমিয়া হতবাক হয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। তার বাবার অবস্থা একই রকম। তিনি নিজের সিদ্ধান্তে একেবারে স্থির। আমিয়া প্রতিবাদী সুরে বলে উঠল। আমি তোমার কথা মানতে বাধ্য নই বাবা। তোমাকে তো আমি বলিনি এমন কথা দিতে। আমি এই এঙ্গেজমেন্ট করতে পারবো না। তুই আমার মুখের ওপর মুখ চালাচ্ছিস? হ্যাঁ, আমার মতের বিরুদ্ধে আমি কিছু হতে দেব না। খুব বড় হয়ে গেছিস, বাবার কথার মূল্য নেই কোনো? তোমার কাছে তো আমার কোনো মূল্য নেই বাবা। মায়ের মৃত্যুর পর থেকে তো দেখে আসছি তুমি সব সময় নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমার বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তুমি আমাকে যেতে দিলে না।
এখন আবার জোর করে আমায় বিয়েও দিতে যাচ্ছ? তোমার জন্য নিজের আর কত স্বপ্ন আমি বিসর্জন দেব বলো তো? আশরাফ শরীফ হতবাক হয়ে নিজের মেয়ের দিকে তাকালেন। তারই মেয়ে তার কাছে কৈফিয়ত চাচ্ছে। ব্যাপারটা ঠিক হজম হলো না। তিনি আবারও জোর দিয়ে বললেন, আমি সব অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিয়েছি। যথাসময়ে অব্ররা চলে আসবে, তুমি তৈরি হয়ে নাও। আমি তৈরি হব না। আমি এই এঙ্গেজমেন্ট করতে রাজি নই। এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ। দৃঢ় কণ্ঠে বলে আমিয়া। আশরাফ শরীফ আর রাগারাগিও করেন না, কোনো প্রতিবাদও করেন না। চুপচাপ সোফায় এসে বসে পড়েন। তার বুকের বাঁ পাশে হঠাৎ করেই ভীষণ ব্যথা অনুভূত হয়। এমনিতেই তিনি হার্টের পেশেন্ট। এত চেঁচামেচি করায় অবস্থা বেগতিক হয়ে উঠল। হঠাৎ করেই তিনি বুক চেপে প্রবল আর্তনাদ করে উঠলেন। আমিয়া ভয় পেয়ে গেল। ছুটে গিয়ে বাবার পাশে বসে বলল, কি হয়েছে বাবা? তুমি ঠিক আছো তো? এমন করছো কেন হঠাৎ? তিনি কোনো জবাব দিলেন না। আমিয়ার ভয় বাড়ল। সে আর সময় নষ্ট না করে তাদের পারিবারিক ডাক্তারকে ফোন দিল। তিনি দ্রুতই আসবেন জানালেন। আমিয়া তাদের বাড়ির দারোয়ানের সাহায্যে কোনো রকমে বাবাকে রুমে নিয়ে গেল। ডাক্তার এসে কিছুক্ষণ আশরাফ শরীফকে পর্যবেক্ষণ করে বলল, তোমার বাবার হাড়ের অবস্থা একদম ভালো না। এই যাত্রায় বেঁচে গেছেন, তবে বাড়াবাড়ি কিছু হয়ে যেতে পারতো। তবে তুমি খেয়াল রেখো যেন ওনাকে আর কোনো স্ট্রেস না নিতে হয়। আমিয়া চুপসে গেল। এমন কিছু মোটেই আশা করেনি সে। ডাক্তার চলে যাওয়ার কিছু সময় পর আশরাফ শরীফ কিছুটা সুস্থ বোধ করলেন। আমিয়া তার পাশে গিয়ে বসতেই আশরাফ শরীফ বললেন, তোর মায়ের মৃত্যুর পর থেকে তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে মা। তুই ছাড়া যে আমার এই দুনিয়াতে কেউ নেই। এই জন্যই তো তোকে এত দূরে বিদেশে পাঠাতে চাইনি। আর তুই এ নিয়ে অভিমান পুষে রেখেছিস। আমিয়া তার বাবার গলা জড়িয়ে কাঁদতে শুরু করে। আশরাফ শরীফ বলতে থাকেন, আমার শরীরে এখন একদম ভালো যাচ্ছে না আমিয়া। আমার মনে হয় আমি আর বেশি দিন। বাবা প্লিজ এমন কথা বলো না, আমার কষ্ট হচ্ছে শুনতে। আমি বেশি কিছু চাই না, শুধু নিজের মৃত্যুর আগে তোকে সুখী দেখতে চাই। অব্র শামসুলের ছেলে। শামসুল আমার প্রাণপ্রিয় বন্ধু। অব্রকেও আমি ছোট থেকে দেখে আসছি। ভীষণ ভালো ছেলে ও। আমি জানি ও তোকে সুখে রাখবে। নির্দ্বিধায় ওর হাতে তোকে তুলে দিতে আমি চিন্তামুক্ত হতে পারবো। একজন বাবা যা করতে চায় তার মেয়ের ভালোর জন্য করে। তুই আর এই এঙ্গেজমেন্ট না করিস না মা। এই এঙ্গেজমেন্ট হয়ে গেলে আর কয়েক মাস পরেই তোদের 4 হাত এক করে দিয়ে আমার শান্তি। আমিয়া যেন আকুল পাথারে পড়ল। তাকে আবেগ এবং বিবেকের দ্বন্দ্বে জর্জরিত হতে হলো। অশ্রু বিসর্জন দিল খানিক নীরবে। এই মুহূর্তে দুর্জয়ের কথা মনে পড়ল। ছেলেটাকে ভালোবাসে সে, কিন্তু নিজের বাবার এই পরিস্থিতিতে সে ভালোবাসাটা মুখ্য নয়। তাই বাবার কথা মেনে নিতে হবে তাকে। আমিয়া মাথা নামিয়ে চোখ বন্ধ করে বলল, তোমার সিদ্ধান্তে আমি রাজি বাবা, তুমি ওনাদের আসতে বলো। আশরাফ শরীফ যেন দুশ্চিন্তা মুক্ত হলো। বেশ ঘরোয়াভাবে আংটি বদলের আয়োজন করা হয়েছে। আমিয়াদের তরফ থেকে তার তেমন কোনো নিকটাত্মীয় আসেনি। এই শহরেই তার মামা থাকেন, তিনি সপরিবারে এসেছেন। আর শুভ্রর মা বাবা, ভাই ভাবি এবং কিছু নিকটাত্মীয় এসেছে। শুভ্র এখানে এসেছে থেকে আমি আর দেখা পাইনি। চাতক পাখির মতো আমি আর অপেক্ষায় প্রহর গুনছে। তার তৃষ্ণা মেটানোর জন্য বোধহয় আগমন ঘটল আমিয়ার। একটি পিঙ্ক কালারের গাউন এবং তার সাথে ম্যাচিং গহনা পরে নিচে নেমে আসতে লাগলো আমিয়া। শুভ্রর পরনে কালো কারুকাজ করা পাঞ্জাবি এবং পাজামা। সে অপলক তাকিয়ে রইল আমিয়ার দিকে। মেয়েটার মুখে হাসি নেই, বিষণ্ণ লাগছে। শুভ্র বুঝলো না এই বিষণ্ণতার কারণ। বাবার কাছে তো শুনলো ওই বিয়েতে মত দিয়েছে, তাহলে এভাবে মন খারাপ করে থাকার কি মানে? শুভ্রর ভাবে অদিতি উঠে গিয়ে আমিয়ার পাশে দাঁড়ালো। আমিয়ার মামি তাকে ধরে নিচে এনেছে। অদিতি আমিয়ার কাছাকাছি গিয়ে মৃদু হেসে বলল, বাহ, কি সুন্দরী লাগছে তোমায়। আমার দেবরজিত আজ তোমার রূপের মায়ায় ডুবে যাবে। আমিয়া মেকি হাসলো। একবার শুভ্রর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। শুভ্রর বড় ভাই শাহিন তাকে উঠতে বলল। শুভ্র উঠে দাঁড়ালো। আমিয়া ও শুভ্রকে মুখোমুখি দাঁড় করানো হলো আংটি বদলের উদ্দেশ্যে। শুভ্র খেয়াল করছে আমিয়া একবারও তার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অদিতিরও নজরে এলো ব্যাপারটা। সে বলল, এত লজ্জা পাচ্ছ কেন বোন? তাকাও একবার আমার দেবরজির দিকে। দেখো তোমার সাথে দৃষ্টি মেলানোর অপেক্ষায় তাকিয়ে আছে সে। আমিয়া সহসা মাথা তুলে তাকালো না। একটু সময় নিয়ে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। সবাই তাড়া দিতে লাগলো আংটি বদলের জন্য।
মনে অনেক দ্বন্দ্ব নিয়ে আমিয়াকে আংটি পরিয়ে দিল শুভ্র। আমিয়াও কাঁপা কাঁপা হাতে আংটি পরিয়ে দিল সম্পূর্ণ নিজের মনের বিরুদ্ধে। মনে মনে বলল, একজনকে ভালোবেসে আরেকজনের নামে আংটি পরা ভীষণ কষ্টের অনুভূতি। ভেতর থেকে যে ঝলসে যাচ্ছি আমি। আহনাফ অনেক চেষ্টা করেও সারাদিনের রূপকথার মান ভাঙাতে পারেনি। শেষ অবধি আহনাফের জ্বালায় বিরক্ত হয়ে রূপকথা টিউশনি পড়িয়ে এসে সেই যে নিজের বাসায় ঢুকেছে আর বের হয়নি। আজ এমনকি ভার্সিটিতেও যায়নি, ফোনও বন্ধ করে রেখেছে। আহনাফ সেই তখন থেকে তার বাসার নিচে দাঁড়িয়ে। আকাশ অন্ধকার, একটু পরেই বৃষ্টি নামবে, কিন্তু রূপকথার কোনো দেখা নেই। সে আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবে? বিরক্ত হয়ে সিগারেট ধরালো আহনাফ। আকাশ পেয়েও বৃষ্টি নামলো। আহনাফের সিগারেট নিভে গেল বৃষ্টির পানিতে, ভিজে যেতে লাগলো পুরো শরীর। সে অসহায় চোখে একবার রূপকথার বাসার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এমন সময় হঠাৎ খেয়াল করলো তার মাথায় আর পানি পড়ছে না। কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে তার মাথায়। আহনাফের মনে আশার সঞ্চার হলো। তবে কি রূপ এসে দাঁড়িয়েছে তার পাশে? প্রবল আশা নিয়ে পিছন ফিরে তাকাতেই আহনাফের মন ভেঙে গেল, কারণ রূপ না দুর্জয় দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। আহনাফ মলিন কণ্ঠে বলল, ও তুই? কেন, কি ভেবেছিলি তোর দেমাগি প্রেমিকা আসবে? একদম বাজে কথা বলবি না রূপের নামে। আজ তোর জন্য রূপ আমার উপর রাগ করে আছে। তুই একটা সামান্য মেয়ের জন্য আমায় এভাবে বলছিস? সামান্য মেয়ে নয়, রূপ আমার ভালোবাসা। দুর্জয়ের কণ্ঠে হঠাৎ চাপা কষ্টের দেখা মিলল। হ্যাঁ, তোর ভালোবাসা তো রূপ। আমি কে তোর সামান্য বন্ধু? আমাকে কি কেউ ভালোবাসিস না তোরা? এক মাই আমাকে ভালোবাসতো, সেও আমাকে ছেড়ে গেল। বাবার তো আমার প্রতি কোনো ভালোবাসাই ছিল না। সমাজের সবার চোখে খারাপ ছেলে আমি। এক বন্ধুদেরই আপন ভাবতাম, তারাও পর করে দিচ্ছে। আমিয়া আজ উদাস মনে ভার্সিটি প্রাঙ্গণে পা রাখলো। গতকালকের ঘটনার পর তার মন পুরোদমে ভেঙে গেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে শুভ্রর সাথে আংটি বদল করতে হয়েছে, যা তার জন্য যথেষ্ট পীড়াদায়ক। এখন আবার নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার জীবনে শুভ্রর আগমন। দুর্জয়ের প্রতি অনুভূতিও সে কোনোভাবে অস্বীকার করতে পারবে না। এসব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেললো আমিয়া। জীবনে অনেক বদল এসেছে তার, তবে এখন পরিবারের স্বার্থে নিজের ভালোবাসাকে তাকে ত্যাগ স্বীকার করতে হবে। ভিতর ভিতর এটা নিয়ে এসে সম্পূর্ণ ঝলসে যাচ্ছে। এই অনুভূতির লড়াই তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এর মাঝে কোথা থেকে যেন দুর্জয় তার সামনে এসে দাঁড়ায়। দুর্জয়কে হঠাৎ এভাবে নিজের সামনে দেখে অবাক হয়ে যায় আমিয়া। মন খারাপ করে বলে, আপনার কি কোনো কিছু প্রয়োজন? দুর্জয় আমিয়ার হঠাৎ এভাবে বদলে যাওয়াটা মেনে নিতে পারল না। যে মেয়ে কাল তাকে ভালোবাসার দাবি নিয়ে সামনে এলো, সে আজ এমন শীতল ব্যবহার করছে, ব্যাপারটা সন্দেহজনক। দুর্জয় আমিয়ার উদ্দেশ্যে বলল, তুমি না বলেছিলে যে আমাকে ভালোবাসো? আমি তোমার পরীক্ষা নিতে চাইছিলাম, মনে আছে? আমিয়া ওপর নিচে মাথা নাড়ায়। দুর্জয় বলে ওঠে, তুমি কি সেই পরীক্ষা দিতে প্রস্তুত? আমিয়া এবার আর কিছু বলে না। একবার নিজের হাতের দিকে তাকায়। তার অনামিকা আঙ্গুলে শোভা পাচ্ছে শুভ্রর পরিয়ে দেওয়া আংটি। এখন সে অন্য কারো বাগদত্তা। দুর্জয়ের কাছে ভালোবাসা পরীক্ষা দেওয়ার এখন কি সত্যি কোনো মানে আছে? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না আমিয়া। দুর্জয় আমিয়াকে এমন চুপ দেখে বিরক্ত হয়ে বলে, তুমি কি পরীক্ষা দিতে ভয় পাচ্ছ? আমিয়া কোনো জবাব দিতে পারে না। দুর্জয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে থাকে। সে এক প্রকার চেঁচিয়ে বলে, এই মেয়ে তখন থেকে আমি কি বলে চলেছি তুমি শুনতে পাচ্ছ না? এভাবে চুপ করি স্ট্যাচু হয়ে আছো কেন? আমিয়া নিজেকে সামলে বলে, আই নিড টু গো। আমিয়া যেতে নিতেই দুর্জয় তার হাত চেপে ধরে। আমিয়া হতবাক হয়ে পিছন ফিরে তাকায়। দুর্জয় এগিয়ে এসে আমিয়ার উদ্দেশ্যে বলে, আমাকে ভালোবাসার কথা বলে এখন এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? আমিয়া কিছু বলে ওঠার আগেই শুভ্র সেখানে চলে আসে। দুর্জয়কে এভাবে আমিয়ার হাত ধরে থাকতে দেখে ভীষণ রেগে যায় শুভ্র। দ্রুত ছুটে এসে দুর্জয়ের থেকে আমিয়ার হাত সরিয়ে নিয়ে বলে, নিজের হাত সামনে রাখো, আমার বাগদত্তার থেকে দূরেই থাকবে। দুর্জয় অবাক চোখে আমিয়ার দিকে তাকায়। এই মেয়েটা কাল তাকে ভালোবাসার কথা জানিয়েছে, অথচ আজ জানতে পারছে সে অন্য কারো বাগদত্তা। এই কোন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে দুর্জয়কে? তদুপরি দুর্জয় নিজের অবাক হওয়া কাটিয়ে উঠে আমিয়ার উদ্দেশ্যে বলে,
নিজের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল। আমার সাথে এই মজাটা না করলেই ভালো হতো। বলেই উদাস মন নিয়ে প্রস্থান করলো সে। আমিয়া দুর্জয়ের যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে রইল। শুভ্র আমিয়ার উদ্দেশ্যে বলল, ওই ছেলেটা কি তোমায় ডিস্টার্ব করছিল নাকি? এমন গুন্ডা পান্ডা ছেলেদের থেকে দূরে থাকো তো ভালোই হয়। আমিয়া কিছু বলে উঠতে পারে না। বাপ্পি চৌধুরী তার মামা আসিফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ চুপ থাকার পর আসিফ চৌধুরী অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার ছেলে মেয়েরা সবাই বিদেশে সেটেলড, তাই আমি ভেবেছিলাম আমার ভাগ্নি হিসাবে আমার পরবর্তীতে ছাত্র সংগঠনে তোমাকে নিজের স্থানটা ছেড়ে দেব। আর তুমি কি করলে? সামান্য একটা ছেলের কাছে বাজিতে হেরে চূড়ান্ত অপমানিত হয়ে পরে তার হাতেই মার খেলে নিজের সাথে সাথে আমার সম্মানও মাটিতে ডুবিয়ে দিলে। এখন তো কেউ আর মামাকে মানতেই চাইবে না। বাপ্পি চৌধুরী মাথা নিচু করে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমায় আরেকটা সুযোগ দাও, আমি নিজেকে প্রমাণ করে দেব। আসিফ চৌধুরী বলেন, সুযোগ বারবার আসে না, কিন্তু তুমি যেহেতু আমার ভাগ্নে, তাই তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়ে দেখতে পারি। তবে এটাই শেষ সুযোগ। আর হ্যাঁ, একটা পরামর্শ দেই, শত্রুর সাথে সব সময় অস্ত্র দিয়ে লড়াই করতে হয় না, মাঝে মাঝে ব্রেইন গেমও খেলতে হয়। আর এর জন্য প্রয়োজন শত্রু দুর্বলতা খুঁজে বের করা। বাপ্পি চৌধুরী বাঁকা হেসে বলে, ধন্যবাদ মামা, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবার জলদি কাজে লেগে পড়ো। যারা তোমার আর আমার সম্মানে হাত দিয়েছে, আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, বুদ্ধির মাধ্যমে আমাদের দুর্বলতা খুঁজে বের করে পথ থেকে উপড়ে ফেলো। দুর্য উদাস মনে ক্যান্টিনে বসেছিল। সাগর তাকে এভাবে বসে থাকতে দেখে শুধায়, কিরে, তোকে এত উদাস উদাস লাগছে কেন? কিছু কি হয়েছে? দুর্জয় মলিন হেসে বলে, পৃথিবীতে কিছু অভাগা মানুষ থাকে জানিস, যাদের ভালোবাসার মতো কেউ থাকে না এই পৃথিবীতে। হঠাৎ এই কথা কেন বলছিস তুই? দুর্জয় আর কিছু বলে না। মুন্না বলে ওঠে, বুঝি না আজকাল কি হচ্ছে। একদিকে ওই বেটা আনাফ মজনু হয়ে একটা মেয়ের পিছনে ঘুরছে আর তার মান ভাঙানোর জন্য, আর এদিকে দুর্জয়ের না জানি কি হয়েছে যে এমন কথা বলছে। দুর্জয় হঠাৎ করে সাগর ও মুন্নার উদ্দেশ্যে বলে, আচ্ছা, আমি কি খুব খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? হঠাৎ এমন কথা কেন বলছিস তুই? সাগরের এমন প্রশ্নের জবাবে কি বলবে দুর্জয় সেটা জানা নেই, তাই সে চুপ থাকাকেই শ্রেয় মনে করে। কাল যখন আমিয়া তাকে পছন্দ করে বলেছিল, তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। তার মতো উশৃঙ্খল ছেলেকে কেউ একজন পছন্দ করে, এটা ভাবতেই মনে আনন্দের সঞ্চার হয়েছিল। দুর্জয় চেয়েছিল মেয়েটার ভালোবাসা পরখ করে দেখতে, যদিও তার আমিয়ার প্রতি কোনো অনুভূতি ছিল না, কিন্তু এই প্রথম কোনো মেয়ে তার কাছে ভালোবাসার স্বীকারোক্তি করেছিল, তাই ভালো লাগা কাজ করছিল। কিন্তু আজ সেই সব ভালো লাগা বিলীন হয়ে গেল। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বুঝি অনেক খারাপ একটা মানুষ, যে কারো ভালোবাসা ডিজার্ভ করি না। বলে আবারও একটা সিগারেট ধরায়। আহনাফ আজও রূপকথার পিছু নিয়েছে। রূপকথা আজ বিরক্ত হয়ে আহনাফকে বলেই দিল, তুমি কেন বুঝতে পারছো না? তোমার উপস্থিতি আমায় বিরক্ত করছে। আহনাফ বলে, আমি সব নিজের ভুলের জন্য ক্ষমা চাইছি তো, তাহলে তুমি কেন এমন পাষাণের মতো আচরণ করছো? কারণ আমি এত সহজে তোমায় ক্ষমা করতে পারবো না। আমি এখনো পারছি না সেই দিনটা ভুলতে। তুমি প্লিজ আর আমাকে ফলো করো না। তোমার উপস্থিতি আমার অস্বস্তির কারণ। তুমি আশেপাশে থাকলে আমার ভীষণ বিষাক্ত অনুভূতি হয়। যদি সত্যিই আমায় ভালোবাসো তাহলে আমাকে একা থাকতে দাও। আহনাফের হঠাৎ ভীষণ কান্না পায়। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে রূপ। তুমি যতক্ষণ না চাইবে আমি আর তোমার সামনে আসব না। আশা করি তোমার এই অভিমান কেটে যাবে। আমি অনন্তকাল অপেক্ষা করতে রাজি আছি সেই সময়টার জন্য, যখন তুমি আমাকে অন্তর থেকে ক্ষমা করতে পারবে। তবে একটা কথা জেনে রেখো, আমার ভালোবাসা তোমার প্রতি সবসময়
একই ছিল এবং একই থাকবে। কোনো একদিন আমি নিজের জীবন দিয়ে হলেও এই ভালোবাসার প্রমাণ দেব। বলেই দ্রুত স্থান ত্যাগ করে আহনাফ। রূপকথা তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।